সমালোচনার অনেক জায়গা থাকা সত্ত্বেও আশাবাদী হওয়ারও অনেক জায়গা আছে। সংস্কারের জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে সেখানে অনেকগুলো কমিশন আছে, শত সহস্র সুপারিশ এসেছে, কিন্তু আমরা আলোচনার মধ্য দিয়ে দেখি এবং আমরা নিজেরাও বুঝি যে আসলে সাংবিধানিক সংস্কারটাই মূল সংস্কার, যে কারণে সবার বক্তব্যের মধ্য দিয়ে ঘুরে ফিরে সংবিধান সংস্কারের কথা আসে। এখন সংবিধান জিনিসটা কি? সংবিধান জিনিসটা রাষ্ট্র চালানোর জন্য এটা লাগে। একটা রাষ্ট্র কিভাবে চলবে সংবিধানে সেটা দিক নির্দেশ করে, পথ নির্দেশ করে। তা আমার তো মনে হয় যে আমাদের আগে রাষ্ট্র ভাবনাটা কি সেটা পরিষ্কার হওয়া দরকার। বিশেষত আধুনিক রাষ্ট্র কেমন হবে, আমাদের স্বপ্নের, আমাদের আকাঙ্ক্ষার রাষ্ট্রটা কেমন হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 1972 সালে যখন আমাদের বর্তমান সংবিধান তৈরি করা হয়, সেটার সূচনা লগ্নে যেই দৃষ্টিভঙ্গি আমরা ইতিহাসে পাই, তাতে আমার কাছে মনে হয়েছে একদম সূচনা লগ্নে আমাদের রাষ্ট্র ভাবনাটা ত্রুটিপূর্ণ ছিল। মানে আমি মাঝে মাঝে বলি বা বলতাম যে আমাদের দেশটাকে আসলে রাষ্ট্র হিসাবে ঠিকমতো চিন্তাই করা হয়নি। দেখুন 72 সালে যে গণপরিষদ গঠন করা হয়েছিল, সেই গণপরিষদ গঠনের ক্ষেত্রেই আমরা সেই দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখেছি। 72 সালে গণপরিষদ গঠন করা হয়েছিল যে 70 সালে যে নির্বাচন, 7ই জানুয়ারি এবং 17ই জানুয়ারি জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন, সেই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের সমন্বয়ে একটা আদেশ জারি করে গণপরিষদ গঠন করা হয়েছিল। তো তখন এটার ঘোর বিরোধিতা ছিল বিভিন্ন মহল থেকে। যে নির্বাচনটা হয়েছিল অবিভক্ত পাকিস্তান, মানে পাকিস্তান রাষ্ট্রকে লক্ষ্য রেখে পাকিস্তান রাষ্ট্রের লেজিসলেচার চালানোর জন্য, সরকার চালানোর জন্য, সেই নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদেরকে একটা ঘোষণা দিয়ে গণপরিষদের সদস্য ঘোষণা করা হলো। 469 জন, 169 এবং 300, কিন্তু তার মধ্যে আবার অনেকে মারা গিয়েছিলেন, অনেকে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, অনেকে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন, কেউ কেউ পাকিস্তানের পন্থাবলম্বন করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। তো সেখানে সর্বশেষ 403 জনকে নিয়ে সেই পরিষদটা গঠন করা হয়। তো সেই যেটা বলছিলাম যে সেই ওই ধরনের একটা গণপরিষদ গঠনের বিরোধিতাটা ছিল যে এটা স্বাধীন বাংলাদেশের উপযোগী গণপরিষদ হবে না। কিন্তু কোনো একজন ব্যক্তি, মানে সেই সময় আমাদের প্রফেসর আলী রিয়াজ ভাই এখন একটা বই লিখেছেন, এই বইমেলায় বের হয়েছে, সেখানে বলা হয়েছে আমি রাষ্ট্র। এটা একটা ঐতিহাসিক উক্তি, আমরা জানি। তো আমি রাষ্ট্র, এটা যে শেখ হাসিনা প্রথম আমাদের মনে করিয়ে দিয়েছিলেন তা তো না। তার অনেক আগে, মানে তার বাবাও ঠিক একই ধরনের অবস্থানে নিয়েছিলেন যে তিনি রাষ্ট্র, এবং তিনি বলেছিলেন যে না, আমি যেটা বলেছি সেটাই হবে, ওটাই গণপরিষদ। তো সেই গণপরিষদ আমাদের জন্য একটা সংবিধান তৈরি করেছিল। কমিটিও ছিল একটা 34 সদস্যের। সেই কমিটির রেকমেন্ডেশনে বা তাদের লিখিত সংবিধান সেই গণপরিষদে অনুমোদন হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি খুব বেশি বলে ফেলছি, শেষ করে ফেলবো। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের সেই সংবিধান তৈরির খুব অল্প কিছুকাল পরেই আমাদের পূর্বসূরীদের মধ্যে এই উপলব্ধি এসেছিল যে এটা আসলে ঠিকঠাক হয়নি। উপলব্ধির সঙ্গে সঙ্গে চাহিদাটাও তৈরি হয়েছিল যে এই সংবিধান দিয়ে আমাদের চলবে না। এবং সংবিধানটা ঠিকঠাক হয়নি বলেই 3-4 বছর, 3-3.5 বছরের মাথায় আমরা দেখেছি যে এখন সেকেন্ড রিপাবলিকের কথা বলা হচ্ছে। আমার তো মনে হয় যে 74 সালে বাকশাল কায়েমের মধ্য দিয়ে আরেকটা সেকেন্ড রিপাবলিক হয়েছিল। 72 সালের সংবিধানের মধ্য দিয়ে যে রিপাবলিক হয়েছিল সেটাকে 74 সালে বাকশাল করে একেবারে পাল্টে দেওয়া হয়েছিল। এবং সেখান থেকে আমাদের উত্তরণ ঘটতে কত ধরনের স্ট্রাগল করতে হয়েছিল, মানে পুরো 70-এর দশকের শেষার্ধ পুরোটাই অনেকটা সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছিল। সংবিধান আমাদের দরকার, এবং সেই দরকার বোধ বা চাহিদা থেকে বিভিন্ন সময় সংবিধানের নানা সংশোধনী এসেছে। যদিও মানে এটা বলা হয় এবং আমরা জানি এই সংবিধানের যতগুলো সংশোধনী এ পর্যন্ত হয়েছে তার 90% হয়েছে ব্যক্তি এবং গোষ্ঠী বিশেষের সুবিধার জন্য। 2-1টা সংশোধনী, যেমন রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরে আসা, এটাকে অনেকে বিবেচনা করেন যে এটা জাতীয় স্বার্থে হয়েছে, কিন্তু বেশিরভাগই ব্যক্তি স্বার্থে হয়েছে। সংবিধান সংশোধনের এই উপলব্ধি, চাহিদা বা নতুন সংশোধন পাওয়া বা সংবিধানে বড় ধরনের সংশোধনী আসা, এই কথাগুলো অনেক দিন ধরেই হচ্ছে।
কিন্তু হলে কি হবে? আমরা একটা প্রতিবন্ধকতা, আমি ধরেন যখন 2014 সালের আগে ঢাকায় বিভিন্ন টেলিভিশনের টক শোতে যেতাম, তখন দেখতাম যে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বলি, যিনি সেই সময় প্যানেলগুলো এরকম হতো, একজন আওয়ামী লীগ, একজন বিএনপি আর একজন নিরপেক্ষ। তো যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বলতাম তখন বিএনপির যিনি থাকতেন তিনি খুব খুশি হতেন, আবার যখন বিএনপির বিরুদ্ধে বলতাম আওয়ামী লীগের জন্য খুব খুশি হতেন। আর যখনই এই মৌলিক সংস্কারের প্রসঙ্গে যেতাম দুইজন এক হয়ে যেতেন। আমাদের সংবিধান সংশোধনের ক্ষেত্রে এটা ছিল সবচাইতে বড় বাধা গত কয়েক দশক ধরে। এখন আমরা এত জোর গলায় সংশোধনের কথা, সংস্কারের কথা কেন বলছি যে গত 16 বছরের অভিজ্ঞতার মধ্য দিয়ে রাজনীতির ক্ষেত্রে একটা পরিবর্তন এসছে বলেই ভালো মন্দ মিলিয়ে আমরা দেখি বিএনপি 31 দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছে। এখানে হয়তো অনেক প্রশ্ন করার সুযোগ আছে, কিন্তু এটাকে আমি অগ্রগতি বলবো যে বিএনপি অনেক কিছু নতুন দিয়েছে যেটা আগে তারা স্বীকার করতো না বা দিতে চাইতো না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এরপরে যখন 5ই আগস্টের অভ্যুত্থান ঘটলো, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সংস্কারের ব্যাপারে আমরা একটা স্ট্যান্ড নেবার জায়গা খুঁজে পেয়েছি। এই জায়গাটা 5ই আগস্টের আগে কিন্তু আমরা পাইনি। আমরা সবাই এখন জোর গলায়, যে এখানে এই যে আমাদের তরুণ তুর্কি যেভাবে বলল, এ ধরনের কথা 5ই আগস্টের আগে আমরা কল্পনাও করতে পারতাম না। সুতরাং আমরা যে স্ট্যান্ডটা 5ই আগস্ট পেয়েছি, সেই স্ট্যান্ডের উপর দাঁড়িয়েই আজকের সমস্ত প্রক্রিয়া চলমান। এখানে অনেক চ্যালেঞ্জ আছে, সেগুলো আমরা সবাই জানি। নানা রকম রেটরিক আসে, সরকারের অবস্থান নিয়ে শক্তিশালী অবস্থানের কথা এসেছে, বিভিন্ন জায়গা থেকে আসে, আমরাও উপলব্ধি করি। এই উপলব্ধির কারণ হলো যে এটা একটা নেগোসিয়েশন বা একটা মধ্যস্থতার ব্যাপারও আছে। আর সালিশ যিনি করবেন তিনি যদি দুর্বল হন, তো মধ্যস্থতাকারী দুর্বল হলে সালিশ এটাকে সঠিক পরিণতিতে নিয়ে যাওয়া একটু কঠিনই হয়, কোনো সন্দেহ নেই। আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের একজন সহযোগী হিসাবে একটা ভূমিকা রাখতে গিয়ে আমি দেখেছি যে সমালোচনার অনেক জায়গা থাকা সত্ত্বেও আশাবাদী হওয়ারও অনেক জায়গা আছে। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সেই সঙ্গে সরকার চেষ্টা করছে যে আশাবাদী হওয়ার জায়গাগুলোকে কিভাবে আরও বিস্তৃত করা যায়, আর হতাশার জায়গাগুলোকে কিভাবে আরও সংকুচিত করা যায়। দেখা যাক কি ঘটে।